আম্মু, ফুপি প্রতি রাতে আমার গোপন জায়গায় আঙ্গুল দিয়ে ব্যথা দেয়, বলে এতে ভালো লাগবে, কিন্তু আমার তো ব্যথা করে। ফুপি প্রতিশ্রুতি দেয় চকলেট আইসক্রিম দেবে। রাতে মোবাইলে অদ্ভুত ভিডিও দেখে, আমার গালে চুমু দেয়। চুমুতে একটু ভালো লাগে, মনে হয় সে আদর করছে, কিন্তু পরে আবার সেই যন্ত্রণা শুরু হয়। আমি কাঁদলে ফুপি বলে লক্ষ্মী মেয়ে, সহ্য কর। আমি ছটফট করি, কিন্তু সে থামে না। আমি প্রথমে রিয়ার কথা বিশ্বাস করিনি। সে মাত্র ৬ বছরের, হয়তো ফুপির সাথে না ঘুমানোর অজুহাত খুঁজছে। আমাদের ৩টি রুম, একটিতে শ্বশুর শাশুড়ি, অন্যটিতে আমরা স্বামী স্ত্রী, আর বাকিটাতে ননদ মায়া। রিয়া বড় হওয়ায় সে এখন মায়ার সাথে ঘুমায়। মায়া এইচএসসি পরীক্ষা দিয়েছে, পড়াশোনায় ভালো। রিয়ার কান্না জড়িত কথা শুনে আমার মন অস্থির হয়। সে সত্যি বলতে পারে, কারণ আগে কখনো এমন বলেনি। সে জোর দিয়ে বলে, আম্মু আমি আর ফুপির রুমে যাব না। আমি তাকে সান্ত্বনা দিলাম, যেতে হবে না। শুনে সে খুশি হয়ে ওঠে। আমি বিষয়টি স্বামী আরিফকে বললাম। সে হতবাক হয়ে আস্কস, তুমি নিশ্চিত? আমি বললাম, হ্যাঁ, রিয়া মিথ্যা বলে না। আরিফ বলে, বিশ্বাস হচ্ছে না, আমার বোন তো হিজাবি, নিয়ম মতো জীবনযাপন করে। আমি বললাম, আমি প্রমাণ করব রিয়া সত্য বলেছে। আরিফ অনুরোধ করে, কারো কাছে প্রকাশ করো না, এটা লজ্জার বিষয়। আমি বললাম, তোমার চিন্তা করার দরকার নেই, আমি রহস্য উদ্ধার করব। কেন মায়া আমার মেয়ের সাথে এমন করছে? আরিফ বলে, আমিও দেখতে চাই আমার পর্দানিসীন বোন কিভাবে এ কাজ করে। আরিফ অফিসে চলে গেল। আমি সারাদিন অস্থির থাকলাম। শাশুড়ি জিজ্ঞেস করলেন, বৌমা কি হয়েছে, চিন্তিত দেখাচ্ছ? সত্যি বলতে পারলাম না, তিনি মায়াকে বিশ্বাস করবেন। বললাম, মনে ভালো লাগছে না। শাশুড়ি বললেন, তুমি বিশ্রাম নাও। আমি কাজের ফাঁকে মায়ার রুমে উকি দিলাম, সে মোবাইলে কি দেখছে। রুমে ঢুকে অজুহাত দেখালাম কিছু খুঁজছি। জিজ্ঞেস করলাম, মোবাইলে কি দেখছ? সে বলল, নাটক। জবাব দিলাম, পর্দানিসীন হয়ে অশ্লীল নাটক? মায়া ডিনায়েল করল। আমি চেষ্টা করলাম তথ্য বের করতে, কিন্তু সে কিছু বলল না। স্কুল থেকে রিয়াকে আনার জন্য মায়াকে বললাম, সে রাজি হয়ে গেল। রিয়া ফিরে বলল, আম্মু ফুপি আজ স্কুলে চকলেট আইসক্রিম কিনে দিয়েছে, বলেছে গত রাতের ব্যথার জন্য, আর কাউকে বলতে মানা করেছে। রিয়া বলল, ফুপি বলল এটা তো শান্তি পাওয়ার জিনিস, বাচ্চা বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রিয়া জেদ ধরল, আমি আর ফুপির সাথে ঘুমাবো না, সে আজ রাতেও ভিডিও দেখে আমার সাথে খারাপ কাজ করবে। আমি বললাম, চিন্তা করো না, রাতে দেখা যাবে। আজ রাতেও রিয়াকে ফুপির সাথে ঘুমাতে বললাম। সে জোর করে কাঁদতে লাগলো, আম্মু আমি যাব না, নিচে ঘুমাবো, তবু না। আরিফ বলল, জোর করো না। আমি বললাম, অনেক বাচ্চা পেরেন্টসকে বলতে পারে না, রিয়া বলেছে বলে আমি ধন্য, আমি এর শেষ দেখব। আরিফ বলল, রিয়া রাজি নয়, থাক। জবাব দিলাম, আজই ফাইনাল করব। রিয়াকে রাজি করালাম। তার কান্না শুনে আমার ভেঙে গেল। রিয়া বলল, আম্মু প্রস্রাবে জ্বালা করে। শুনে আমি মরতে চাইলাম। পর্দানিসীন নামাজি ননদের ভেতর এত শয়তানি! আরিফ হয়তো বোনকে কাভার আপ করছে, বলছে সে ভুল করেছে, কিন্তু মায়া তো অ্যাডাল্ট, সে জেনে শুনেই করছে। শাশুড়ি ডাকলেন, বৌমা এত চিৎকার কেন? আমি বললাম, কিছু না, আপনার ছেলের সাথে কথা কাটাকাটি হয়েছি। শাশুড়ি পান চাইলেন। রিয়াকে বাবার কাছে রেখে পান আনতে গেলাম। দেখি মায়া রুমে মোবাইল দেখছে। রেজ করতে হলো। মায়া জিজ্ঞেস করল, ভাবি রিয়া আজকে আমার সাথে ঘুমাবে? আমি বললাম, মায়া, তুমি কি এখনই ঘুমাবে? না ভাবি, একটু দেরি করব। একটা জিনিস বুঝি না, তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে কি করো? তোমার তো পড়াশোনা আছে, তোমার বান্ধবীরা তো সবসময় পড়ায় ব্যস্ত। তোমার ভাইয়া বলেছে রেজাল্ট খারাপ হলে বিয়ে দিয়ে দেবে, মোবাইল ছেড়ে পড়ায় মন দাও। আমার কথায় মায়া ঘাবড়ে গেল। সে মনে মনে ভাবল, রিয়া কিছু বলেছে কিনা। মায়া নিশ্চুপ হয়ে রইল। বলল, টেনশন করো না, আমি ভালো রেজাল্ট করব। আমি ভাবলাম, তুমি আমার মেয়ের সাথে এ আচরণ কিভাবে কর, আমি এর শেষ দেখব। কিছুক্ষণ পর মায়া জিজ্ঞেস করল, আর কিছু বলবেন? না, শাশুড়ির জন্য পানের বাটা খুঁজছিলাম, পেয়ে গেছি। তুমি অপেক্ষা করো, রিয়া এখনই আসবে ঘুমাতে। আর মোবাইলে ভিডিও দেখিয়ে শিখিও না মায়া। না ভাবি, আমি তো ওকে ভালো কথা বলি, পড়াশোনা করতে বলি। আমাদের রিয়া খুব লক্ষ্মী মেয়ে, আমার কথা শোনে। শাশুড়িকে পানের বাটা দিতে গেলে তিনি বললেন, বৌমা আজ তুমি খুব খারাপ লাগছো কেন? কিছু হয়নি আম্মা, তুমি তো সব সময় হাসি খুশি থাকো, আজ কেমন যেন। মায়া ঘুমিয়েছে? মেয়েটা বই নিয়ে বসে না, আপনিই বলুন।
আপনার মেয়ে আপনি ভালো জানেন, সারাক্ষণ মোবাইলে কি করে? শাশুড়ি বললেন, হ্যাঁ বৌমা, ঠিক বলেছ, মেয়েটা সব সময় মোবাইলে থাকে। এখন আমি বুড়ো হয়ে গেছি, তোমার শ্বশুর কিছু বলে না। এখন শাসন না করলে মেয়েটা খারাপ হয়ে যাবে। বৌমা, তুমি শাসন করবে, এটা আমার আদেশ। মেয়েটা সারাক্ষণ কি করে কিচ্ছু বুঝি না। যদি কোনো অঘটন ঘটে আমাদের মান সম্মান সব যাবে, তুমি দেখবে। খারাপ কাজে লিপ্ত হলে শাসন করবে। শাশুড়ির কথা শুনে আমি খুশি হলাম, অপেক্ষায় ছিলাম। বললাম, আম্মা আমি রুমে যাই? যাও বৌমা, কিন্তু আরিফের সাথে ঝগড়া করো না, সমস্যা হলে আমাকে ডাকো। আপনি টেনশন করবেন না, পান খেয়ে ঘুমান। আচ্ছা আমার লক্ষ্মী বৌমা। তিনি এমন ভালো মানুষ, তার পেটে এত নরপিচাস মেয়ে কিভাবে জন্মালো? রুমে যেতেই দেখি রিয়া ব্যথায় ছটফট করছে। রিয়া, কি হয়েছে? আম্মু, আমার গোপন জায়গায় প্রচণ্ড ব্যথা, আর সহ্য করতে পারছি না, মরে যাচ্ছি, বলে সে ফ্লোরে পড়ে গেল। টেনশন করো না, আমি দেখছি, চলো ওয়াশরুমে। রিয়া হাঁটতে পারছিল না, আমি নিয়ে গেলাম। ওয়াশরুমে যা দেখলাম! আল্লাহ, আমার মেয়েকে বাঁচাও! আগে শুধু শুনতাম, আজ দেখে মন ভেঙে গেল। জায়গাটা একদম ইনফেকশন হয়ে গেছে, রক্ত পড়ছে। কি করব বুঝতে পারছি না। রিয়া কান্না করতে করতে বলল, আম্মু আমাকে বাঁচাও, ব্যথা সই না। ফুপি একটা পচা, সে রোজ রাতে ব্যথা দিত। বলতাম, ফুপি আর ব্যথা দিও না, সে বলল, ভালো লাগবে, চুপ কর। আর গালি দিত, ভয় দেখাতো, কাউকে বলতে দেবে না। আমি আর সহ্য করতে পারলাম না, আরিফকে ডাকলাম, কিন্তু সে সাড়া দিল না। রাত হয়েছে, সকালে তার ডিউটি। অনেক ডাকার পর সাড়া দিল। কি হয়েছে রিয়ার আম্মু? আরিফের কথা শুনে নীলা জবাব দিল না। তার মেয়ের রিয়া নিয়ে চিন্তায় সে অজ্ঞান হয়ে গেছে। সাড়া না পেয়ে আরিফ দ্রুত ওয়াশরুমে গেল। দেখল রিয়া এবং নীলা দুজনেই বেহুশ। আরিফ চিৎকার করল। তার বাবা মা ছুটে আসলেন। দেখলেন বৌমা এবং নাতনি বেহুশ। অ্যাম্বুলেন্স ডাকা হলো। রিয়া এবং নীলাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন, রিয়াকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। নীলার জ্ঞান ফিরল। সে জিজ্ঞেস করল, আমার মেয়ে রিয়া কোথায়? সে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, টেনশন করো না। নীলা আবার জিজ্ঞেস করল, আমি রিয়াকে দেখতে চাই। সে কান্না জড়িত কণ্ঠে বলল, তোমরা সবাই মিথ্যা বলছো, আমার মেয়ে ভালো নেই। আমার মেয়ে বাঁচবে তো? কারো ক্ষমা করব না। আরিফ বলল, টেনশন করো না, আমাদের মেয়ে ঠিক আছে। কোথায় আছে? নিয়ে যাও। নীলাকে অপারেশন থিয়েটারের সামনে নিয়ে গেল। বলল, ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে, ইনফেকশন হয়েছে, না করলে বড় সমস্যা হবে। রিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। প্লিজ নীলা, আল্লাহকে ডাকো, আল্লাহ যেন আমাদের মেয়েকে নেক হায়াত দান করেন। বিচার বাড়িতে করব, আমার বোন বলে পার পাবে না, কঠিন শাস্তি দেব। আমার বোন হয়ে ভাইয়ের মেয়ের সাথে এ কাজ কিফায় করে, এবার শেষ দেখব। সে আমার বোন, ভুলব না। এত ছোট বাচ্চার সাথে যৌন হয়রানি কিভাবে করে, বিবেকে বাঁধেনি? ওকে সবচেয়ে আদর করতাম, যখন যা চেয়েছি দিয়েছি, কোনো অভাব রাখিনি। সে আমার ছোট বোন, বাবা মায়ের আদরের মেয়ে। বাবা মারা যাবার পর আমি দেখেছি। বোন নয়, মেয়ের মতো বড় করেছি। মায়াকে সবসময় আগলে রেখেছি। জেনারেল স্কুলে ভর্তি করিনি, মাদ্রাসায় ভর্তি করেছি, পর্দা করতে বলেছি। সেই বোন পর্দার আড়ালে এত খারাপ হতে পারে কল্পনাও করতে পারি না। প্লিজ নীলা, শান্ত হও, আমি এর শেষ দেখব। ইতিমধ্যে বাবা মা জেনে গেছেন রিয়ার অবস্থা। মা খুব রেগে আছেন। বলছেন, আমার নাতনি সর্বনাশ কে করেছে, তার নাম শুনতে চাই। আমি এখনো কিছু বলিনি, বললে মা কষ্ট পাবেন। আল্লাহর কাছে দোয়া করো, মেয়ে যেন সুস্থ হয়। ডাক্তার নীলাকে ডাকলেন। রিয়ার অপারেশন একজন মহিলা ডাক্তার করবেন। নীলা ডাক্তারের সাথে দেখা করল। ডাক্তার কিছু প্রশ্ন করলেন। ম্যাডাম, আপনাকে কিছু প্রশ্ন করব? জি অবশ্যই, কিন্তু আগে বলুন আমার মেয়ের এখন কি অবস্থা? ডাক্তার রাজিয়া বেগম বললেন, এত বড় জঘন্য কাজ কে করেছে? আপনারা জানেন? যে করেছে সে নরপিচাস ছাড়া কিছু না। একজন মানুষ এত নিষ্ঠুর হতে পারে না। মেয়েটার কান্না দেখে আমার চোখে পানি আসে। এত ছোট মেয়ের সাথে কিভাবে করল? আপনারা থানায় জিডি করেছেন? নীলা বলল, ডাক্তার সাহেব, এটা আমাদের নিজেদের মানুষ। আগে মেয়ে সুস্থ হোক, তারপর বিচার হবে। আগে বলুন আমার মেয়ের কি অবস্থা? ডাক্তার বললেন, ঘুমের ওষুধ দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই অপারেশন করতে হবে। ইনশাল্লাহ আপনার মেয়ে ভালো হয়ে ফিরে আসবে। ডাক্তার রাজিয়া বেগমের কথা শুনে নীলার চোখে পানি আসলো। সে অনেক টেনশনে ছিল, ভাবছিল মেয়ের কিছু হলেও। ডাক্তার বললেন, আপনার মেয়েকে এখনই অপারেশনে নিয়ে যাব, আল্লাহকে ডাকুন। আমরা শুধু ডাক্তার, বাঁচানোর মালিক আল্লাহ। নীলা বললেন, আমার এই মাসুম বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। ডাক্তার রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। ডাক্তার রিয়াকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার পর সবাই ব্যস্ত, কিন্তু একজনকে কেউ খুঁজে পাচ্ছে না, মায়া।
এত বড় ঘটনায়ও সে হাসপাতালে আসেনি। নীলা বারবার আরিফকে বলছে, তুমি যদি বিচার না করো আমি আইনের সাহায্য নেব। তোমার বোন কিভাবে আমার মেয়ের সাথে এত জঘন্য কাজ করতে পারে? তুমি তো ওকে এত ভালোবাসো। কিভাবে কিভাবে কিভাবে? নীলা আর সহ্য করতে পারল না, অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। নার্স এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিল। জ্ঞান ফিরেই বলল, দেখছো তোমার বোন কত নিষ্ঠুর। আমার মেয়ে মৃত্যুর সাথে লড়ছে আর সে দেখতেও আসলো না। আমি মায়াকে ছাড়ব না, তুমি বাধা দিলে তোমাকেও ছাড়ব না। ভুলো না তুমি আমার স্বামী। আরিফ বলল, তোমার কিচ্ছু করতে হবে না, ওর জন্য আমি কি করিনি। আমার এই মেয়ের সাথে এই কাজ। নীলা কাঁদতে কাঁদতে হাসপাতালের রুমের সামনে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার মেয়েকে বাঁচিয়ে রাখো। শাশুড়িও কাঁদছেন। 10 বছর পর যখন রিয়া জন্মেছিল মনে হচ্ছিল আকাশ থেকে পড়ি নেমেছে। তিনি নীলাকে সান্ত্বনা দিলেন, বৌমা টেনশন করো না, আমাদের রিয়া ফিরে আসবে। যে এই কাজ করেছে তাকে খুঁজে বের করব, এমন শাস্তি দেব যার কখনো এমন করবে না। নীলা ভাবল, আম্মা এ কাজ কুমারী মেয়েই করেছে, কিন্তু বলতে পারল না। শাশুড়ি জিজ্ঞেস করলেন, মায়াকে দেখছি না, কল করো তো। মায়ার কল রিসিভ করল। শাশুড়ি বললেন, তুই কোথায় রে? এখনো হাসপাতালে আসিসনি? তোর আদরের ভাইজি মৃত্যুর সাথে লড়ছে। মায়া বলল, মা আমার কাজ আছে, দ্রুত আসছি। তোর কাজ আমার নাতনির চেয়ে গুরুত্বপূর্ণ? সবাই কাঁদছে আর তুই কাজ নিয়ে আছিস। তোর ভাই তোর জন্য কত কিছু করেছে, তার খরচে তুই পড়ছিস। তোর ভাবি 2 বার অজ্ঞান হয়েছে, তোর ভাইয়ার মুখ দেখতে পারছি না। আমার বাসায় না যেতে হয়, যদি যেতেই হয় তাহলে তোর খবর আছে। শাশুড়ি কল কেটে দিলেন। ডাক্তার অপারেশন শেষ করে বেরোলো, সবাই ছুটে গেল। নীরা জিজ্ঞেস করল, আমার মেয়ের কি অবস্থা? ডাক্তার বললেন, আলহামদুলিল্লাহ অপারেশন সফল, কিন্তু একটা দুঃখের সংবাদ আছে। সবাই উদ্বিগ্ন হয়ে শুনল। ক্ষত এত বেশি যে এই মেয়ে কখনো মা হতে পারবে না, কিন্তু এই কথা কাউকে বলবেন না, বিশেষ করে মেয়েটা যেন না জানে। খবর শুনে সবাই আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ আমরা কি অন্যায় করেছিলাম? নীলা জিজ্ঞেস করল, কখন মেয়ের সাথে দেখা করতে পারবো? ডাক্তার বললেন, জ্ঞান ফিরতে সকাল হয়ে যাবে, আপনারা বাইরে বিশ্রাম নিন। আমার জীবনে এত ছোট মেয়ের এমন অপারেশন আর করিনি। অপারেশন করতে গিয়ে আমারও কান্না পেয়েছে। যে এই কাজ করেছে আল্লাহ তার শাস্তি দেবেন। আপনারা যা বুঝতে চান করুন। ডাক্তার কাঁদতে কাঁদতে চলে গেলেন। নীলা আর থামতে পারল না, মাথা দেয়ালে ঠুকতে লাগলো। আরিফ এসে থামালো, তুমি ভেঙে পড়ো না, আমরা বিচার করব। মাথা ঠোকার সময় অনিচ্ছাকৃতভাবে মায়ার নাম বেরিয়ে গেল। শাশুড়ি শুনে ফেললেন। শাশুড়ি কিছু বলতে যাবেন, আরিফ বলল, আম্মা কিচ্ছু হয়নি। আরিফ তুই কখনো মিথ্যা বলিস না, বৌমা কি বলছিল? মায়া কি করেছে সত্যি বল। আরিফ আর লুকাতে পারল না, বলল, কিভাবে বলবো বুঝতে পারছি না। এত বড় সমস্যা, তোমাকে বলা উচিত। এই ঘটনার সাথে জড়িত আমারই বোন মায়া। শাশুড়ি চমকে গেলেন, কি বলছো আরিফ? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আম্মা ঠিক আছে। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, যখন রিয়া বলল আর নীলা বলল আমিও বিশ্বাস করতে পারিনি। যে বোন পর্দায় চলে মাদ্রাসায় পড়ে সে কিভাবে এমন করতে পারে? আম্মা তোমার মতো আমিও চমকে গিয়েছিলাম। আমাদের 3টি রুম, আমরা একটিতে, তোমরা একটিতে, মায়া একটিতে। রিয়ার বয়স 6 বছর, তাই সে মায়ার সাথে ঘুমাতে যায়। রিয়া খুব নম্র মেয়ে, কখনো মিথ্যা বলে না। যখন মায়া এমন করতে লাগলো রিয়া প্রথমে চুপ করে রইল। যখন বেশি হতে লাগলো তখন সে নীলার কাছে এসে বলল। নীলা আমাকে বলল, আমি প্রথমে ভাবলাম ভুল হতে পারে, কাউকে বলো না। এর মধ্যেই এত বড় ঘটনা ঘটে গেল। আরিফ নিশ্চুপ হয়ে গেল। শাশুড়ি বরফের মতো ঠান্ডা হয়ে গেলেন। আমারই পেটে কিভাবে এমন নরপিশাচ মেয়ে জন্মালো? কত আদর যত্ন করে বড় করেছি, যখন যেটা চেয়েছে সেটা দিয়েছি। আমার মেয়ে মায়া তেমন করতে পারে? বিশ্বাস হচ্ছে না। আম্মা আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু তুমি তো জানো আমাদের রিয়া মিথ্যা বলে না। সেটা জানি, আমার নাতনি আমার মতোই সত্যি কথা বলে। এর বিচার হবে, আগে রিয়া জ্ঞান ফিরুক, তারপর যা করতে হবে করব। আরিফ ও নীলা শাশুড়ির মুখের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল। শাশুড়ির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এমন মেয়ে যেন আর কারো পেটে না হয়। আরিফ ও নীলা বোঝাতে লাগলো, আম্মা টেনশন করো না, হয়তো ভুল করেছে। ডিজিটাল যুগ, বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়েছে। আমি আমার বোনকে চিনি, নিশ্চয়ই কারো প্রভাব পড়েছে, আমরা খুঁজে বের করব। মায়া আগে ফোন চালাতো না, বলতো ভাইয়া ফোন দিয়ে কি করব, আমি জোর করে কিনে দিয়েছিলাম। হ্যাঁ আরিফ আমার মনে আছে। কথা বলতে বলতে সকাল হয়ে গেল, কেউ ঘুমায়নি। নার্স ডাকলো, রিয়ার পরিবার আপনারা আসতে পারেন। নীলা ছুটে গেল। রিয়া জিজ্ঞেস করল, আমি এখানে কেন? নীলা বলল, তোমার ব্যথা হচ্ছিল, তাই হাসপাতালে আনা, তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে।
রিয়া সবাইকে দেখে খুশি হলো, দাদিকে জিজ্ঞেস করলো, দাদি আমি কি ঠিক আছি? দাদি কাঁদতে কাঁদতে বললেন, তোর কিচ্ছু হয়নি, আমরা তোর পাশে আছি। রিয়া বলল, দাদি কাঁদো না, আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেবেন। দাদি বললেন, আমার পাগলি মেয়েটা? রিয়া জিজ্ঞেস করলো, দাদি ফুপিকে দেখছি না, সে কি হাসপাতালে আসেনি? দাদি বললেন, ওইরকম কুলাঙ্গার না তাই ভালো। রিয়া বলল, দাদি তুমি কিছু বলছো না কেন? না দিদি, তোমার ফুপি এখনো আসেনি, তবে আসবে। নীলা রেগে বলল, তোমার ফুপি নিয়ে চিন্তা করতে হবে না, ভুলে গেছো কি হয়েছে? আজ তুমি মৃত্যুর সাথে লড়েছো কার জন্য? তোমার ফুপি মায়ার জন্য, আমি তার নাম শুনতেও চাই না। শাশুড়িও রেগে বললেন, সত্যিই বলেছে তোমার আম্মু, আজ থেকে মনে করবে তোমার কোনো ফুপি নেই। এমন সময় ডাক্তার এসে বললেন, আপনারা কি শুরু করেছেন? মেয়ের অপারেশন হয়েছে, ভুলে গেলেন? পেশেন্টের সাথে বেশি কথা বলবেন না, টেনশন দেবেন না। আমি এত ছোট বাচ্চার এমন অপারেশন আর করিনি, অপারেশন করতে গিয়ে আমারও কান্না পেয়েছে। আপনাদের অনুরোধ, জোরে কথা বলবেন না, যদি আবার অজ্ঞান হয় জ্ঞান ফেরাতে কষ্ট হবে। ডাক্তারের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। নীলা জিজ্ঞেস করল, ম্যাডাম কখন বাড়ি নিয়ে যেতে পারবো? ডাক্তার বললেন, আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন, কিন্তু অতিরিক্ত চাপ দেবেন না, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, বিশ্রাম দরকার। আমার জীবনে এমন অপারেশনই প্রথম, দোয়া করি রিয়া যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আরিফ ছাড়পত্র নিয়ে বাড়ির পথে রওনা দিল। শাশুড়ি বললেন, বৌমা মায়াকে কল দাও। নীলা বলল, আমরা এখনই বাসায় যাচ্ছি, ওনার জন্য কল কেন দেব? একটা কল দাও, ওর সাথে আমার অনেক হিসেব বাকি। আম্মা আপনি চুপ থাকুন, বাসায় গিয়ে ব্যবস্থা নেব। শাশুড়ি রেগে বললেন, তোমার কিচ্ছু করতে হবে না, যেহেতু আমার মেয়ে আমি করব। এত বেয়াদব কোথা থেকে হলো জানতে হবে। নীলা বলল, আপনার যেটা ভালো লাগে করুন, কিন্তু বিচার অবশ্যই হবে। আরিফ বলল, আম্মা কঠোর বিচার করতে হবে, আজ আমাদের পরিবারে ঘটেছে, কাল অন্য কারো সাথে হলে মানসম্মান যেত। হ্যাঁ আরিফ, টেনশন করো না, আমি বিচার করব। বাড়িতে এসে দেখলো মায়া ফোন নিয়ে ব্যস্ত। শাশুড়ি সরাসরি তার রুমে ঢুকে গালে থাপ্পড় মারতে লাগলেন। তোর মতো কুলাঙ্গার আরে কিভাবে পেটে ধরেছিলাম, তুই কার সাথে কি করেছিস জানিস? মায়া কিছু বলল না, সব বুঝতে পেরেছে। নীলাও বলল, আমি তোমাকে ছোট বোনের মতো দেখতাম, তুমি কেন আমার সাথে এই সর্বনাশ করেছিলে? তোমার কি ক্ষতি করেছিলাম? তোমার কারণে আমার মেয়ে মৃত্যু শয্যার থেকে বেঁচে এসেছে, কিন্তু কখনো মা হতে পারবে না। নীলা থাপ্পড় মারল। শাশুড়িও বললেন, মারো বৌমা মারো। মায়া বলল, আমি বুঝতে পারিনি এত দূর যাবে, আমি সত্যি ভুল করেছি, আমাকে মেরে ফেলো। আমার ভাইজির সাথে এই কাজ করা ঠিক হয়নি, আমি অনুতপ্ত। আরিফ বলল, তোর জন্য কি করিনি, তোকে দুধ কলা দিয়ে বড় করেছিলাম। রিয়া বলল, তোমরা আর মারো না মায়াকে প্লিজ। দাদি বললেন, তুই চুপ কর রিয়া, মায়া এক্ষুনি এই বাড়ি থেকে বের হবে, কোথায় যাবে কি করবে জানি না, এখন থেকে ভুলে যাব আমার কোনো মেয়ে নেই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আরিফ মায়াকে এক্ষুনি বের করতে বল। আরিফ চুপ হয়ে রইল, সে ছোটবেলা থেকে বাবা হারিয়েছেন, সংসারের দায়িত্ব তারই। রিয়া বলল, তোমরা যদি মায়াকে বের করে দাও আমিও চলে যাব, তোমরা বুঝতে পারবে না, মায়া ভুল স্বীকার করেছে, তোমরা তাকে মারছ, কষ্ট দিচ্ছ। নীলা বলল, তুমি ছোট মানুষ, এসব কথা বলো না, সে তোমার কত বড় ক্ষতি করেছে জানো না। দাদি বললেন, দেখ মায়া, এই মেয়েটার ক্ষতি করেছিস আর সে তোর সাপোর্ট করছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল। শাশুড়ি বললেন, মায়াকে আর পড়ানো যাবে না, ওর জন্য ছেলে দেখো। আরিফকার বন্ধুর ছোট ভাইকে প্রস্তাব দিল। ছেলেপক্ষেরা এসে মায়াকে দেখল, পছন্দ হলো, বিয়ের দিন ঠিক হলো। বিয়ের কিছুদিন পর মায়া বাড়ি এলো, সবার পা ধরে মাফ চাইল। রিয়াপে জড়িয়ে কাঁদল, আমার লক্ষ্মী আম্মু, তোমার সাথে আমি অনেক খারাপ করেছি, আমাকে মাফ করে দিও। রিয়া বলল, তুমি আমার ছোট আম্মু মনে করো, কখনো ফুপি মনে করিনি। মায়া বলল, আমার পাগলি মেয়েটা। এই গল্প থেকে শিক্ষা, আপনার বাড়িতে যদি মেয়ে বা বোন থাকে, সময় মতো তাদের যত্ন নিন, খেয়াল রাখুন তারা কোথায় যায়, কি করে, মোবাইলে কি দেখে। পর্নোগ্রাফি থেকে সাবধান, এটি একজন সাধারণ মানুষকেও খুব দ্রুত খারাপ পথে নিয়ে যেতে পারে। আজ যেমন রিয়ার সাথে ঘটল, কাল আপনার বাড়ির কারো সঙ্গে এমন ঘটতে সময় লাগবে না। সমাপ্তি।